নমস্কার। লামের বুকসের উদ্যোগে আয়োজিত শ্রী অরবিন্দের সাবিত্রী কাব্যের পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাবিত্রীর বুক 1 ক্যান্টো 3 পড়ছি। বুক 1 ক্যান্টো 3। আমাদের আজকের পাঠ শুরু হবে পেজ নাম্বার 25, 25 পাতা থেকে। 25 পাতার সেকেন্ড লাইন, কন্টিনিউয়াস লাইন মার্কিংয়ে এটি 104th লাইন। 25 পাতার সেকেন্ড লাইন থেকে। বুক 1 বুক অফ দ্য বিগিনিংস এবং ক্যান্টো 3 হচ্ছে দ্য যোগা অফ দ্য কিং, দ্য যোগা অফ দ্য সোলস রিলিজ, অশ্বপতির যোগ সাধনা। অশ্বপতির চেতনার ভেতরে যে নতুন বিষয়ের ক্রমিক উদ্ভাসন, কবি সেইটি আমাদের কাছে তুলে ধরছেন। তিনি তার চেতনার মধ্যে নতুন বিষয়কে প্রাপ্ত হচ্ছেন তার সাধনার অগ্রগতির অভিজ্ঞান হিসেবে। A presence wrought behind the ambiguous screen. It beat his soil to bear Titan's weight, refining half-hewn blocks of natural strength. It built his soul into a statued god. ঠিক এর আগে আমরা পড়েছি ইম্যানেন্সের কথা, অর্থাৎ অন্তরে যিনি বাস করছেন, অন্তরে যে দিব্য সত্তার অধিষ্ঠান, সেই সম্পর্কে অশ্বপতির সচেতন হয়ে ওঠার বিষয়টি আমরা আগে পড়েছি। এবং সেখানে কবি বলেছেন এটি হচ্ছে অরিজিনাল অ্যান্ড সুপারনাল ইম্যানেন্স, একেবারে মূল এবং সুপারনাল ইম্যানেন্স, অর্থাৎ সেই পরম অস্তিত্ব যা অন্তরের ভেতরে রয়েছে। এবং তিনি বলছেন ইনি হচ্ছেন একজন কসমিক ওয়ার্কার। অন্তরে যিনি রয়েছেন তিনি একজন মহাবৈশ্বিক শিল্পী যেন। তিনি তার গুপ্ত হাতের সাহায্যে আমাদের এই যে মানসী অবয়ব, একে ক্রমশ দিব্যের উপযুক্ত করে তুলছেন। কবি বলছেন ফর হেভেন ইউজ, টু হেভেন ইউজ, অর্থাৎ ভগবানের কাজে যাতে একে প্রয়োগ করা যায় তার জন্য একে গড়ে তুলছেন যেন। তারই আরেকটু বিস্তৃত বিবরণ বলছেন এই যে ইম্যানেন্স, এই যে অন্তরে উপস্থিতি, এটি একেবারে প্রেজেন্সের মতন, অর্থাৎ স্পষ্ট উপস্থিতি। এবং ইনি কাজ করছেন, এই যে স্পষ্টভাবে উপস্থিত যিনি অন্তরে, ইনি কাজ করছেন কোথা থেকে? বিহাইন্ড দি অ্যাম্বিগুয়াস স্ক্রিন। অ্যাম্বিগুয়াস স্ক্রিন এমন একটি পর্দা যার অন্তরালে কি আছে বোঝা যায় না। একেবারে দুর্বোধ্যতার পর্দার আড়ালে ইনি কাজ করে যাচ্ছেন। এই দুর্বোধ্যতার পর্দা কি না? আমাদের এই পার্থিব অস্তিত্ব, যাকে আমরা পার্থিবতার নিরিখে বিচার করছি, এই আমাদের বাইরের অস্তিত্ব, এর অন্তরালে প্রেজেন্স, একটি স্পষ্ট উপস্থিতি, রট মিন্স ওয়াকড, কাজ করে যাচ্ছেন এই বাইরের মেটিরিয়ালিটির আড়ালে, অর্থাৎ আমাদের এই বাইরের তথাকথিত বাস্তবতার পর্দার অন্তরালে যেন গুপ্ত হাতে তিনি কাজ করে যাচ্ছেন। ইট বিট হিজ সয়েল টু বেয়ার আ টাইটানস ওয়েট। বিট হিজ সয়েল, অর্থাৎ ইনি যেন মাটিকে পিটিয়ে পিটিয়ে তাকে উপস্থিত করে উপযুক্ত করে তুলছেন। কিসের জন্যে? টু বেয়ার আ টাইটানস ওয়েট। টাইটান, মহাশক্তিশালী কোনো একজন কিছু, সেইটি সেখানে অধিষ্ঠান হবে তার জন্যে যেন মাটিকে পিটিয়ে পিটিয়ে একেবারে উপযুক্ত করে তুলছেন। এই যে বিটিং হিজ সয়েল মানে অশ্বপতির সয়েল। যেমন একজন কর্মকার
তিনি বারবার হাতুড়ি দিয়ে মেরে 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 একটা ফিজিক্যাল ম্যাটারকে, একটা লোহাকে উপযুক্ত করে তোলেন, সেই রকমই যেন একেবারে অতিমানবিক অস্তিত্ব, অতিমানবিক শক্তির অধিকারী কোনো একজন, তিনি অশ্বপতির অন্তরে তাঁর স্থান হবে। সেই জন্যে তাকে ওই অন্তরালস্থিত যে অস্তিত্ব, তিনি পিটিয়ে পিটিয়ে একেবারে তৈরি করছেন। তিনি একেবারে তাকে হ্যামার করে করে অশ্বপতির ভেতরটাকে যেন তৈরি করে দিচ্ছেন, যাতে তা ভগবানের অস্তিত্বকে ধারণ করতে পারেন। অর্থাৎ মানুষী অস্তিত্বকে অন্তরস্থ দিব্য সত্তা রূপান্তরিত করছেন দিব্য অস্তিত্বের ধারক হিসেবে। রিফাইনিং half-hewn blocks of natural strength, it built his soul into a statued God. Blocks of natural strength, অর্থাৎ অশ্বপতির প্রকৃতির ভেতরে স্বাভাবিক শক্তির বেশ কিছু উপাদান রয়েছে। স্বাভাবিকভাবে অশ্বপতির ভেতরকার যে তপঃশক্তি, মানে যা সাধারণ মানুষের মানসী শক্তির থেকে উন্নত, কিন্তু তারা কীরকম হাফ হিউন, অর্থাৎ যখন একজন স্থপতি কোনো একটি বড় পাথরের টুকরোকে কেটে তার ভেতর থেকে একটি অবয়বকে রূপায়িত করেন, তখন সেই যে ব্লক অফ স্টোন যেটা একেবারে তার সামনে এনে দেওয়া হয়েছে, সেটাকে প্রথমে তিনি একটা মোটামুটি রকমের কেটে নেন। এই যে হাফ হিউন, হিউ কথাটির মানে হচ্ছে কেটে নেওয়া, তো অর্ধেকটা যেন কেটে নেওয়া হয়েছে। এইবারে মোটামুটি একটা অবয়ব তৈরি হবার পরে তাকে তিনি রিফাইন করেন, অর্থাৎ একেবারে অনুপুঙ্খ জায়গাগুলি কেটে কেটে তার ভেতর থেকে পূর্ণ মূর্তিকে বার করে আনেন। এই যে কসমিক ওয়ার্কার, তিনি যেন এই হাফ হিউন ব্লক, অর্থাৎ মানুষের মানসী প্রচেষ্টায় কিছু দূর অগ্রগতি হতে পারে, চেতনাগত অগ্রগতি সাধনার ভেতর দিয়ে মানুষের নিজস্ব প্রচেষ্টায় কিছু দূর হতে পারে, কিন্তু তারপর তাকে একেবারে ফাইন শেপ দেওয়া, অর্থাৎ পরিপূর্ণরূপে তাকে দিব্যের ধারক করে তোলা, এই কাজটি আর মানসী শক্তিতে সম্ভব নয়। সেখানে দিব্য শক্তির প্রয়োজন, দিব্য শক্তির ইন্টারভেনশন প্রয়োজন। তো সেই জন্যে কবি এখানে বলছেন যে সেই যে আমাদের ভেতরে সেই প্রেজেন্স রয়েছেন, সেই দিব্য স্থপতি রয়েছেন, তিনি যেন এই হাফ হিউন ব্লকস অফ ন্যাচারাল স্ট্রেংথ, স্বাভাবিক শক্তির সাহায্যে যে মোটামুটিভাবে একটা অবয়ব তৈরি হয়েছিল, তাকে ভেঙে ভেঙে ইট বিল্ট হিজ সোল ইন্টু এ স্ট্যাচুড গড। তিনি যেন অশ্বপতির অন্তরাত্মাকে একটি মূর্তির মতো গড়ে তুলছেন। কার মূর্তি? ভগবানের মূর্তি। অর্থাৎ এই তার উপরে কাজ করে করে যেন ওই ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে 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 এবং পলিশ করে করে একটি একেবারে পারফেক্ট সংশুদ্ধ একটি মূর্তি, একটি অবয়ব তিনি তৈরি করছেন অশ্বপতির অন্তরাত্মাকে বদলে 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 বদলে। The craftsman of the magic stuff of self, who labors at his high and difficult plan in the wide workshop of the wonderful world, modeled in inward time his rhythmic parts. এই যে স্থপতি, তিনি একজন অবশ্যই ক্রাফটসম্যান, শিল্পী। স্থপতি হচ্ছেন একজন শিল্পী। তার ভেতরে সেই দক্ষতা আছে যাতে তিনি মূর্ত করে তুলতে পারেন একটি অবয়বকে একটি প্রস্তরখণ্ডের ভেতর দিয়ে কিংবা অন্য যে কোনো মাধ্যমে। এই দিব্য শিল্পী যিনি, তিনি সাধারণ মাটি, পাথর, কাঠ, ধাতু ইত্যাদি ব্যবহার করছেন না। তিনি কি ব্যবহার করছেন? ম্যাজিক স্টাফ অফ সেলফ, অর্থাৎ সেই যে সূক্ষ্ম যে মাধ্যম, সেইটি ব্যবহার করছেন, যার সাহায্যে সব কিছু তিনি তৈরি করছেন। তিনি পরিশ্রম করছেন,
at his high and difficult plan. তার যে অতি উচ্চ এবং খুব দুরূহ পরিকল্পনা সেটি রূপায়িত করার জন্য তিনি পরিশ্রম করে চলেছেন। কোথায়? ইন দ্য ওয়াইড ওয়ার্কশপ অফ দি ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। এখানে কি চমৎকার অ্যালিটারেশন ব্যবহার হয়েছে, অনুপ্রাস অলঙ্কার। ওয়াইড ওয়ার্কশপ অফ দি ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, এখানে ডাব্লিউ এর অ্যালিটারেশন হচ্ছে। সেই যে প্রশস্ত ক্ষেত্র, শিল্পক্ষেত্র, যেখানে তিনি এই শিল্প নির্মাণ করছেন, সেটি কি না এই আশ্চর্য পৃথিবী। এই আশ্চর্য পৃথিবীর ভেতরে তিনি তাঁর শিল্পকলাকে নির্মাণ করছেন। এটিই হচ্ছে তাঁর ওয়ার্কশপ। তার একটা নবসৃজনের পরিকল্পনা আছে, নিউ ক্রিয়েশন, নবসৃজনের পরিকল্পনা আছে। এবং এই পৃথিবী হচ্ছে সেই নবসৃজনের যেন ক্ষেত্র, ওয়ার্কশপ, কর্মক্ষেত্র। তিনি একটি নির্দিষ্ট অশ্বপতি তৈরি করতে চাইছেন, অশ্বপতির একটি নির্দিষ্ট বিভঙ্গ তিনি তৈরি করতে চাইছেন। সেই শিল্পী যেন মডেলিং করছেন, অশ্বপতিকে একটু একটু করে রূপান্তরিত করছেন। এই যে স্কাল্পটার, এই যে স্থপতি, ইনি একটি বিরাট স্কাল্পচার তৈরি করবেন। এবং সেই মডেল তিনি কিভাবে করবেন? সাধারণত কি হয়, আমরা দেখি যে ক্লে মডেল তৈরি করা হয়ে তাতে ব্রোঞ্জ কাস্ট করা হয় এবং সেইভাবে করে। আবার অনেকে যারা পাথর কেটে কেটে করেন, তারা ওই একটা পাথরের খণ্ডকে কেটে 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 করছেন। এখানে যেন এই দিব্য ক্রাফটসম্যান এই মানুষী অবয়বকে ক্রমশ তার নিজস্ব পরিকল্পনায়, তার নিজস্ব স্কিল, দক্ষতার সাহায্যে গড়ে তুলছেন, শেপ দিচ্ছেন, মডেল করছেন ইনওয়ার্ড টাইম। অর্থাৎ যেন অন্তরের ভেতরকার কোনো একটি সময়, তার মধ্যে দ্য কসমিক ক্রাফটসম্যান তিনি যেন শেপ দিচ্ছেন, মডেল করছেন। যখন তিনি চাইছেন, যা তিনি চাইছেন অশ্বপতিকে গড়ে তুলতে, তার যে সমস্ত রিদমিক পার্ট, এই যে রিদমিক পার্টগুলো, এখানে বলা হচ্ছে যে in the wide workshop of the wonderful world, modeled in inward time his rhythmic parts. অশ্বপতির ভেতরকার যে ছন্দময় অংশসমূহ, সেগুলিকে তিনি ইনওয়ার্ড টাইম, অর্থাৎ নিজের ভেতরকার টাইম, টিটা ক্যাপিটাল, মহাকালের মধ্যে একটু একটু করে তাকে গড়ে তুলছেন, যাতে একটা গ্লোরিয়াস স্ট্যাচুড গড তৈরি হয়, একটি মহান রূপায়িত দিব্য মূর্তি তৈরি হয়। এবং তিনি তার নিজের সময় নিজে রাখছেন, তার ইনওয়ার্ড টাইম, মহাকাল এর সঙ্গে তার যোগাযোগ, তার মধ্যে দিয়ে তিনি আস্তে আস্তে এটি গড়ে তুলছেন। আমাদের মনে পড়বে এই সাবিত্রী কাব্য নির্মাণের কথা। সাবিত্রী কাব্যের নির্মিতিতে দীর্ঘ সময় লেগেছিল এবং কতবার একটি জায়গাকে রিমডেল করে, ওই যে রিফাইনিংয়ের কথা বলা হয়েছে, রিমডেল করে করে কবি লিখছিলেন। কোথাও তার এতটুকু তাড়া ছিল না যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে ইত্যাদি। তো ঠিক সেই রকম তিনিও যেন এইরকম একটি স্ট্যাচুড গড তৈরি করছিলেন। তার সমগ্র সাধনার বিস্তৃতি, তার একটু স্পর্শ আমরা পাই যখন আমরা এই সাবিত্রী মহাকাব্যের সংস্পর্শে আসি। এটিও যেন ওই রকম এক দিব্য নির্মিতি, যার সাহায্যে যেরকম অশ্বপতিকে ভগবান গড়ে তুলছেন সেই রকম। Then came the abrupt, transcendent miracle. The masked, immaculate grandeur could outline, at travail in the occult womb of life, his dreamed magnificence of things to be. তারপর এলো এক মুহূর্ত, যখন সেই মূর্তি সত্যি সত্যি তৈরি হয়ে গেল। হঠাৎ যেন সেখানে এসে হাজির হয়েছে এক আশ্চর্য মুহূর্ত। কীরকম সেই মুহূর্ত?
of abrupt, transcendent miracle. সহসা এসে পড়া ক্রান্তি অতিক্রমকারী সেই আশ্চর্য ঘটনা, সেই জাদুকরী মুহূর্ত, যেটি এক মুহূর্তের মধ্যে, এক লহমার মধ্যে যেন ক্রান্তিকে অতিক্রম করবে, ট্রান্সেন্ড করবে, ফ্রম হিউম্যান টু ডিভাইন। যখন সেই শিল্পী, সেই যে যাকে বলেছি আমরা ইম্যানেন্ট প্রেজেন্স, যিনি অন্তরে অধিষ্ঠিত, তিনি কীরকম? দ্য ম্যাস্কড ইম্যাকুলেট গ্র্যান্ডার, ইম্যাকুলেট, এতটুকু দাগ কোথাও নেই তার, পবিত্র একেবারে, বিশুদ্ধ, কিন্তু ম্যাস্কড অর্থাৎ ঢাকা। তিনি আড়ালে কাজ করছেন, ওয়াকিং ইনকগনিটো, অন্তরালে কাজ করছেন, যেন ছদ্মবেশে কাজ করছেন। তিনি শেষ পর্যন্ত সক্ষম হলেন কি করতে? হিজ ড্রিমড ম্যাগনিফিসেন্স অফ থিংস টু বি। তিনি যে বিরাট কিছুর স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নে দেখা তার যে ম্যাগনিফিসেন্স, কিসের সেটি? না ভবিষ্যতে যে জিনিস আসবে, থিংস টু বি, যে রূপ ভবিষ্যতে আসবে, তার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নকে তিনি আড়ালে থেকে পূর্ণ করে তুললেন, সেই রূপকে গঠন করে তুললেন। অবশেষে তিনি অশ্বপতির ভেতরে তৈরি করতে পারলেন সেই অবয়ব, সেই গ্লোরিয়াস বিইং, সেই একেবারে মহান অস্তিত্ব, যিনি ভবিষ্যৎ পৃথিবীতে বসবাস করবেন, who will inhabit the world in future. His dreamed magnificence of things to be, অর্থাৎ তাঁর যে স্বপ্নে দেখা সেই মহত্ব, সেইটিকে তিনি নির্মাণ করতে পারলেন অশ্বপতির ভেতরে। ট্রাভেইল কথাটির মানে হচ্ছে কষ্ট। বিশেষত কোনো একজন মহিলা যখন সন্তানের জন্মদান করবার সময়ে যে কষ্ট তিনি পান তাকে বলে ট্রাভেইল। এই যে গ্র্যান্ডার, এই যে বিরাট একটা আশ্চর্য বিষয়, সেইটি অ্যাট ট্রাভেইল ইন দি অকাল্ট উম অফ লাইফ, অর্থাৎ সিক্রেটলি তৈরি হচ্ছে, তাকে তো বাইরে নয়, বলা হয়েছে ম্যাস্কড ইম্যাকুলেট গ্র্যান্ডার, ম্যাস্কড অর্থাৎ যেন আড়ালে তৈরি হচ্ছে সেটি। সেই জন্যে তার তুলনা হয়েছে ট্রাভেইল এবং উম অফ লাইফ, অর্থাৎ ট্রাভেইল ইন দি অকাল্ট উম অফ লাইফ, জীবনের গর্ভের ভেতরে। এবং সেই গর্ভ অকাল্ট, বাইরে থেকে তো দেখা যায় না। শিশুর সৃষ্টি হচ্ছে যে গর্ভের মধ্যে, তাকে বাইরে থেকে দেখা যায় না। সেই রকম গোপনে যেন নতুন রূপ তৈরি হচ্ছে জীবনের জন্যে, সেই মহাজীবনের জন্যে নতুন রূপ তৈরি হচ্ছে, সেইটির জন্ম হবে। এই যে অশ্বপতির অবয়ব, এখন তিনি তা যে অশ্বপতির অবয়ব নির্মাণ করছেন, সেইটি এবারে ওই নবসৃজনের একটি উপযুক্ততায় এসে গেল। A crown of the architecture of the worlds, a mystery of married earth and heaven, annexed divinity to the mortal scheme. A seer was born, a shining guest of time. A crown of the architecture of the worlds, অর্থাৎ একেবারে চূড়ান্ত, সবচেয়ে সুন্দর, সারা পৃথিবীর যত স্থাপত্য রয়েছে তার মধ্যে সুন্দরতম স্থাপত্য যেন নির্মাণ করা হয়েছে। ফিজিক্যাল নয়, অর্থাৎ ফিজিক্যালি আমরা তাকে দেখতে পাচ্ছি না তো, কিন্তু এটি হচ্ছে এই যে পরিপ্রকাশ, সেই পরিপ্রকাশের ভেতরকার একটা যেন চূড়ান্ততম জায়গাতে পৌঁছে যাওয়া গেছে। কীরকম সেই জায়গাটি? দুটি লাইনে তার বর্ণনা দিয়েছেন। আ মিস্ট্রি অফ ম্যারিড আর্থ অ্যান্ড হেভেন। এই যে আর্কিটেকচার অফ দ্য ওয়ার্ল্ডস তৈরি হলো, ক্রাউন অফ দি আর্কিটেকচার অফ দ্য ওয়ার্ল্ডস তৈরি হলো, এটি হচ্ছে যে সেই আশ্চর্য মিলন, সেই জাদুকরী মিলন, মিস্ট্রি অফ ম্যারিড আর্থ অ্যান্ড হেভেন,
যেন পৃথিবীর সঙ্গে স্বর্গের বিবাহ সম্পর্ক স্থাপিত হলো, অর্থাৎ একটা মিলন ঘটল এই পৃথিবীর সঙ্গে আর স্বর্গের। অর্থাৎ অশ্বপতির অবয়ব সম্পূর্ণ পার্থিব অবয়ব, কিন্তু তার ভেতর দিয়ে যে স্বর্গীয় মহিমা তাকে অ্যাপ্রোচ করা যায়, তার ভেতর দিয়ে পরিপ্রকাশিত হবেন স্বর্গীয় মহিমা। সুতরাং স্বর্গের সঙ্গে পৃথিবীর যেন একটি বন্ধন, মেলবন্ধন ঘটছে এই ক্ষেত্রে। A next divinity to the mortal scheme. Mortal scheme, এই মরজগতের যা কিছু বিষয়, মরজগতের যা কিছু পরিকল্পনাগত রূপায়ণ, তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, নেক্সট জুড়ে দেওয়া হয়েছে ডিভিনিটিকে, দিব্যত্বকে। ম্যাটার অ্যান্ড স্পিরিট, এই দুটি যেন সংযুক্ত হচ্ছে অশ্বপতির ভেতরে। এই যে অ্যানেক্স কথাটি, সেটি যখন একটি দেশ আরেকটি দেশকে নিজের সঙ্গে সংলগ্ন করে নেয়, অ্যানেকশার অর্থাৎ সংযুক্তিকরণ। তো এই মর্টাল স্কিমের সঙ্গে ডিভিনিটিকে সংযুক্ত করা হয়েছে, কানেক্টিং দ্য লিঙ্ক বিটুইন দেম। এর ফলে কি হচ্ছে? আ সিয়ার ওয়াজ বর্ন, আ শাইনিং গেস্ট অফ টাইম। সিয়ার হচ্ছেন একজন ঋষি, দ্রষ্টা, যিনি দেখতে পান দূরে ভবিষ্যতে এই লোকের বাইরের লোকে কি হবে, মহাকালে কি হবে, সবটা যিনি দেখতে পান। মা শ্রী অরবিন্দ যেমন দেখতে পেতেন, সেই সিয়ার একজন ঋষির জন্ম হলো। এবং আর কি হলো? আ শাইনিং গেস্ট অফ টাইম, তিনি যেন মহাকালের বুকে একজন গেস্ট। দেখুন, গেস্টের জি, টাইমের টি সবই ক্যাপিটাল। গেস্ট মানে হচ্ছে দ্য ডিভাইন গেস্ট, হু হ্যাজ কনসেন্টেড টু কাম টু গেট হিমসেলফ ম্যানিফেস্টেড ইন দিস টাইম। মহাকালের বুকে তিনি নিজেকে পরিপ্রকাশিত করতে সম্মত হয়েছেন, সেই জন্যে তিনি এখানে এসেছেন। শাইনিং গেস্ট অফ টাইম, অর্থাৎ যখনই অশ্বপতির ভেতরে সেই রূপান্তর সম্পূর্ণ হলো, তখনই দেখা গেল যে জন্ম হয়েছে এক ঋষির, এবং এই মহাকালের বুকে একজন অতিথি এসে পৌঁছেছেন, উজ্জ্বল বা দিব্য অতিথির আবির্ভাব ঘটেছে মহাকালের বুকে। ফর হিম মাইন্ডস লিমিটিং ফার্মামেন্ট সিজড অ্যাবাভ। যখন সেই দিব্য স্থপতি তিনি তার কর্ম সম্পূর্ণ করেছেন, তখন অশ্বপতি আর মানুষই মনের সীমায় নেই। আমাদের ক্ষেত্রে এটি হচ্ছে লিমিটিং ফার্মামেন্ট। সাধারণ মানুষের ক্ষেত্রে মনোজগৎ হচ্ছে একটা লিমিটিং ফার্মামেন্ট। ফার্মামেন্ট মানে হলো একেবারে ফিক্সড অ্যান্ড ইমুভেবল একটা কিছু, একটা দৃঢ় সীমা যেন আমাদের চারিদিকে, যাকে আমরা কিছুতেই ছাড়িয়ে যেতে পারি না। মন হচ্ছে সেই রকম, এমন একটি অবস্থা যেটা আমরা কখনোই যাকে অতিক্রম করে যেতে পারি না, যা কিছু সব মনের দ্বারা সীমাবদ্ধ। অশ্বপতি সেই ফার্মামেন্ট থেকে, সেই লিমিটেশন থেকে মুক্তি পেয়েছে, আর সেখানে তার কোনো সীমা নেই, সব কিছু তার কাছে খুলে গেছে। তারপরে দুটি মিস্টিরিয়াস লাইন আছে, দুটি রহস্যময় পংক্তি কবির কাছ থেকে আমরা পেয়েছি। In the griffin forefront of night and day, a gap was rent in the all concealing vault. এই যে in the griffin forefront of the night and day, a gap was rent in the all concealing vault. দ্বিতীয় লাইনটা আমাদের বোঝার সুবিধে হয়। সেকেন্ড লাইনে বলা হচ্ছে a gap is rent, মানে যেন একটা ফাঁক তৈরি হলো। কোথায়? all concealing vault. ভল্ট মানে হচ্ছে একটা আবদ্ধ জায়গা, যার রুফটা হচ্ছে কার্ভড, যার ছাদটা হচ্ছে ধনুকের মতো। সেই ভল্ট, সেই যে একটা গুপ্ত কক্ষ,
সেটি যেন আমাদের মন চেতনা, এই লিমিটিং ফার্মামেন্ট, সমস্ত কিছুকে এসে যেন আটকে রেখেছে। আকাশকে যেন মনের ঢাকনা দিয়ে চেতনা থেকে বাইরে রাখা হয়েছে। সমস্ত সত্য তার প্রকৃত রূপে বাইরে রয়েছে, কিন্তু আমাদের ওই মনোজগতের যে ভল্ট, মনোজাগতিক যে কভার, সেইটি আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেইটি ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, তার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। শ্রী অরবিন্দ বলছেন এটা কখন হয়েছে? ইন দ্য গ্রিফিন ফোরফ্রন্ট অফ দ্য নাইট অ্যান্ড ডে। গ্রিফিন হচ্ছে একটি প্রতীকী প্রাণী। আমাদের প্রাচীন গ্রিক মিথোলজি থেকে এটি নেওয়া হয়েছে। এই গ্রিফিন হলো একটা মেলানো মেশানো প্রাণী। একদিকে সেখানে রয়েছে পাখির অবয়ব, আর একদিকে রয়েছে সিংহের অবয়ব। শরীরই অবয়ব যেটি, অর্থাৎ শরীর যেটা সেই প্রাণীর, সেই শরীরটা হচ্ছে সিংহের মতো, অথচ তাতে দুটো ডানা দেওয়া আছে, এবং সামনের মুখটা একটা মস্ত বড় ঠোঁট রয়েছে সেখানে, সেটা ঈগল বা ভালচারের মতন। তো এই যে লায়ন অর্থাৎ সিংহকে যে দেওয়া মানে প্রতীকের ভেতরে আনা হয়েছে, তার কারণ তিনি হচ্ছেন পশুদের রাজা। তার ভেতরে একটা রাজার শক্তি রয়েছে। আবার ওদিকে ঈগলের যে চেহারা দেওয়া হয়েছে তাকে, তার ভেতরে একটা জোরালো শক্তি আছে, যে শক্তিতে তিনি যতদূর খুশি ঊর্ধ্বে উঠে যেতে পারেন। অর্থাৎ একদিকে রাজার সর্বব্যাপিত্ব, আর একদিকে সেই ঊর্ধ্বায়িত পাখির ঊর্ধ্বায়নের যে বিরাট শক্তি, এই দুটিকে যেন মেশানো হয়েছে ওই গ্রিফিনের মধ্যে। শ্রী অরবিন্দ সেই প্রতীকটি এখানে ব্যবহার করেছেন, ইন দ্য গ্রিফিন ফোরফ্রন্ট অফ দ্য নাইট অ্যান্ড ডে। অর্থাৎ এই যে রাত্রি এবং দিন, অন্ধকার এবং আলো, এর দ্বারা সীমায়িত যে পৃথিবী, তার ফোরফ্রন্ট, তার সামনে, মানে তাকে সে এই যে লাইট অ্যান্ড ডে দিয়ে, যে নাইট অ্যান্ড ডে দিয়ে যে পৃথিবীকে ঢেকে রাখা হয়েছে যেন। অর্থাৎ আমরা যখনই পৃথিবীর কথা ভাবি, তখনই আমরা ভাবি দিন না রাত্রি, এই রকম একটা, কোথায় আলো কোথায় অন্ধকার, এইসব নিয়ে ভাবি। এর মধ্যে একটি শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে এইরকমভাবে ঢেকে রাখা হয়েছে যেন গ্রিফিনের মতো, যিনি হচ্ছেন গডেস অফ ফেইট, গডেস অফ নেসেসিটি। এই গ্রিফিন প্রাচীন ট্র্যাডিশনে বলা হয় যে এটি হচ্ছে ভবিতব্যের দেবী, এটি হচ্ছে প্রয়োজনের দেবী। আমরা এরকম বলতে পারি যে এই গ্রিফিন হচ্ছে আমাদের এই যে দ্বিত্বের পৃথিবী, ওয়ার্ল্ড অফ ডুয়ালিটি, ভালো মন্দ, আলো অন্ধকার, দুর্বলতা সবলতা, এই যে দ্বৈত, এই দ্বৈতের ভেতরে যেটাকে প্রতিকায়িত করা হয়েছে নাইট অ্যান্ড ডে, রাত্রি দিনের মধ্যে, তার ভেতরে তার যেন ফোরফ্রন্ট, তার যেন সামনের অংশ, সেটি যেন সব কিছুকে নির্দিষ্ট করে দিচ্ছে এই দ্বিত্বের মধ্যে, নেসেসিটি অ্যান্ড ফেট। কিন্তু দেখা যাচ্ছে এখানে এখন একটি ছেদ তৈরি হয়েছে, গ্যাপ ইজ রেন্ট ইন দি ওল্ড কনসিলিং ভল্ট। এবং অশ্বপতি কী করছেন না, একটি সম্পূর্ণ ভিন্নতর অবস্থার দিকে এগিয়ে চলেছেন। দ্য কনসিয়াস সেন্স অফ বিইং went rolling back. The landmarks of the little person fell. The island ego joined its continent. এর ফলে কি হয়েছে? এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে অশ্বপতি চেতনাগতভাবে উচ্চতর লোকের দিকে এগোচ্ছেন, এর ফলে the conscious ends of being went rolling back. ঠিক যেন
একটা পর্দা, পর্দা যেমন আস্তে আস্তে রোল ব্যাক করে করে ওপরে উঠে যায়, রঙ্গমঞ্চকে আমাদের চোখের সামনে মেলে দেয়, সেই রকম চেতনার যে প্রান্ত ছিল সেগুলো ক্রমশ রোল ব্যাক করছে, উঠে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। দ্য ল্যান্ডমার্কস অফ দ্য লিটল পার্সন ফেল। এই যে মানসিক ক্ষুদ্রতা, সেটি যেন অন্তর্হিত হয়ে গেছে অশ্বপতির চেতনা থেকে। আমাদের প্রত্যেকের চেতনার ভেতরে যে সীমাবদ্ধতা থাকে, ফিক্সড লিমিটস থাকে, অশ্বপতির ক্ষেত্রে সেগুলি ঝরে খসে গেছে, চলে গেছে। ল্যান্ডমার্কস অফ দ্য লিটল পার্সন ফেল। এই যে নির্দিষ্ট যে ফিচারগুলো, বৈশিষ্ট্যগুলো, যেগুলো সীমায়িত করছে, মানুষকে ছোট করে দিচ্ছে, তার ব্যক্তিত্বকে খাটো করছে, সেগুলি সব চলে গেছে। ইন্ডিভিজুয়াল ইগো অর্থাৎ ব্যক্তি অহং, সেটি যেন একটা ছোট্ট দ্বীপের মতো, সেটা যেন অনন্ত থেকে একটুখানি সরে এসে একটা দ্বীপের মতো হয়েছে। কিন্তু এই অভিজ্ঞতার ভেতর দিয়ে, অর্থাৎ যখন সব ক্ষুদ্রতা চলে যাচ্ছে, তখন এই অভিজ্ঞতার ভেতর দিয়ে দেখা যাচ্ছে দি আইল্যান্ড ইগো জয়েন্ড ইটস কন্টিনেন্ট। অর্থাৎ যে মহাদেশ থেকে একটি খণ্ড ক্ষুদ্র অংশ বেরিয়ে এসে তৈরি হয়েছিল একটি দ্বীপ, সেটি আবার সেই মহাদেশের সঙ্গে যেন যুক্ত হচ্ছে। অর্থাৎ মানসিক ক্ষুদ্রতা, সেটি তো আসলে দিব্যের থেকে এসেছিল। দিব্য যখন নিজেকে এই পার্থিবতার মধ্যে পরিপ্রকাশিত করতে চাইলেন, তখন এই পার্থিবতার সমস্ত সত্য মেনে তার নিজের সত্তাকে এই মানুষী রূপে প্রতিষ্ঠা দিলেন এখানে। এ যেন এক মহাদেশ থেকে একটুখানি অংশ বেরিয়ে এসে আইল্যান্ড তৈরি হলো, একটি দ্বীপ তৈরি হলো। আমাদের মনে পড়বে সেই বহু প্রাচীন জার্মান বিজ্ঞানী ভেগেনার একটি তত্ত্ব দিয়েছিলেন অফ কন্টিনেন্টাল ড্রিফট। অর্থাৎ আস্তে আস্তে এই কন্টিনেন্টের অংশগুলো সত্যে সত্যে এখনকার এই জায়গাতে এসে পৌঁছেছে। যাই হোক, তো এটা যেন তার উল্টো, অর্থাৎ পোর্শনস অফ দ্য কন্টিনেন্টস drifted to form islands. Now there is a reverse journey, উল্টো রথযাত্রা। অর্থাৎ ওই যে খণ্ডতা বা ক্ষুদ্রতা, তার থেকে যেন আবার সেই বিরাটত্বের সঙ্গে মিশে যাচ্ছে। তাই বলছেন দি আইল্যান্ড ইগো জয়েন্ড ইটস কন্টিনেন্ট। অশ্বপতির ভেতরকার যে সীমিত ক্ষুদ্রতা ছিল, যা অহংয়ের দ্বারা প্রকাশিত, তা যেন বিরাট বিস্তৃত দিব্য সত্তার সঙ্গে আবার যুক্ত হয়ে গেল। through the gap that was rent in the old concealing vault. তার ভেতরকার সমস্ত কিছুকে ঢেকে রাখা যে ভল্ট, তার মাঝখানে যে ছেদ তৈরি হয়েছে তার ভেতর দিয়ে গিয়ে overpassed was this world of rigid limiting forms. Life's barriers opened into the unknown. অশ্বপতি overpassed মানে past beyond, অতিক্রম করে চলে গেলেন এই পৃথিবীকে। কিসের পৃথিবী? জড়ত্বের পৃথিবীকে। তার ভেতরকার যে একেবারে অনড় সীমায়িত রূপ, তাকে অতিক্রম করে চলে গেলেন। এই যে লিমিটিং ব্যারিয়ার্স, সীমায়িত যে সীমার যে বিষয়গুলি, সেগুলিকে জীবনের যে সীমায়ন, তাকে অতিক্রম করে তিনি উন্মুক্ত হলেন ইন্টু দি ভাস্ট আননোন, সেই অবাধ প্রসারিত, যা এখনো জানা যায়নি সেই দিকে, আননোন, অজানার দিকে। Abolished were the conception's covenants, and striking off subjection's rigorous clause, annulled the soul's treaty with nature's nations. Conception's covenants were abolished. Covenant কথাটার মানে হলো একটা চুক্তি। একটা চুক্তি মানে কেউ যখন কোনো একটি কাজ করতে চান, যে কাজটি পরিপূর্ণভাবে তার অধিকার এবং ক্ষমতার সীমার মধ্যে দিয়ে করা সম্ভব নয়, তখন তিনি সাহায্য নেন। কাদের সাহায্য নেন? না, যাদের অধিকার এবং ক্ষমতার সীমার সহায়তায় তিনি সেই কাজটি সম্পন্ন করতে পারবেন। কিন্তু যেহেতু সেই অধিকার এবং ক্ষমতা তার নিজস্ব নয়,
সেই জন্যে তাকে চুক্তিতে আসতে হয়। যাদের ক্ষমতা এবং উপাদানের সহায়তা তিনি গ্রহণ করবেন, তাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে হয়। সেই কোভেনেন্ট, সেই চুক্তি, অশ্বপতি যিনি এই চুক্তির সঙ্গে একসময় ছিলেন মানুষীয় অস্তিত্বের ভেতরে, সেটি যেন তার কাছ থেকে মুছে গেছে, আর সে ধরনের চুক্তির মধ্যে তিনি নেই। শ্রী অরবিন্দ বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা বিবর্তনের ভেতরে রয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা বিবর্তনের ধারায় আছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অহংয়ের মধ্যে সোল, অন্তরাত্মা, একটা চুক্তিতে আছেন। কার সঙ্গে চুক্তি? উইথ দি নেশনস অফ নেচার। মহাপ্রকৃতির যে নিশ্চেতনা, তার সঙ্গে আমরা একটা চুক্তিতে আছি। যেমন বিভিন্ন সরকারি চুক্তি হয়, সেই রকম একটা চুক্তিতে আমরা আছি। মহাপ্রকৃতির সঙ্গে আমাদের অন্তরাত্মা যেন একটি চুক্তিতে এসেছে, এবং এই চুক্তির শর্ত অনুসারে আমাদের অন্তরাত্মা হ্যাজ অ্যাগ্রিড টু বি সাবজেক্ট টু দ্য ওয়ে দ্য নেচার ওয়াকস। অর্থাৎ এই আন্তঃসত্ত্বা, এটি তো দিব্য, তো ভগবানের কাজের যা ধারা, মহাপ্রকৃতির কাজের ধারা তার সম্পূর্ণ বিপরীত। সুতরাং এই মহাপ্রকৃতির সঙ্গে একটা চুক্তিতে যেন তিনি এসেছেন। এসে আমরা এই মনুষ্য অস্তিত্বকে পেয়েছি। কিন্তু অশ্বপতি এখন সেই চুক্তি, সেই যে চুক্তি কার সঙ্গে? নেশনস, অজ্ঞানতার, মহাপ্রকৃতির অজ্ঞানতার সঙ্গে যে চুক্তির মাধ্যমে মানুষ এসেছিল, সেই চুক্তি থেকে অশ্বপতিকে মুক্তি দেওয়া হয়েছে। অশ্বপতি হ্যাজ বিন অ্যানলড, মানে ক্যান্সেলড। কোথা থেকে? দ্য রিগারাস ক্লজ অফ দ্য ট্রিটি। সেই চুক্তির কিছু জোরালো শর্ত ছিল, এই করতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। সেই যে চুক্তির শর্ত, সেগুলো থেকে তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে গেছেন। এই যে নেচার, মহাপ্রকৃতির যে নেশনস, নিশ্চেতনা, তার সঙ্গে যেন একটা জোরালো শর্তের মাধ্যমে তার বশ্যতা স্বীকার করতে হয়েছিল। সাবজেকশন, তার প্রজা হিসেবে যেন থাকতে হচ্ছিল মানুষকে, এই সোলকে। তার থেকে যেন, মহাপ্রকৃতির এই বশ্যতা থেকে যেন অশ্বপতি মুক্তি পেয়েছেন। All the grey inhibitions were torn off and broken, the intellect's hard and lustrous lid. Truth unpartitioned found immense sky room. An empyrean vision saw and knew. The bounded mind became a boundless light. The finite self mated with infinity. All grey inhibitions were torn off. ইনহিবিশন কথাটির মানে হচ্ছে একটা আন্তঃসীমায়ন, রেস্ট্রিকশন, কিছু বাধা নিষেধ, যা প্রতি মুহূর্তে আমাদের পিছিয়ে আনে। ভেতরে কিছু একটা বাধা নিষেধ আছে যা আমাদের প্রতি মুহূর্তে পিছিয়ে নিয়ে আসে। সম্ভবত তুমি, মানে কেউ একজন যদি খুব স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা কাজ করতে চায়, কখনো কখনো সে দেখে যে না, এই কাজটা করতে গেলে হয়তো বেশ কিছু মানুষ আঘাত পাবেন, এবং আমি তো এই শিক্ষা পেয়েছি যে আমাকে কখনোই এমন কাজ করা আমার উচিত নয় যাতে আর কয়েকজন অন্য মানুষে আঘাত পান। এইরকম অসংখ্য ইনহিবিশন, অসংখ্য বাধা নিষেধ আমাদের ভেতরে কাজ করে। আমাদের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত কাজকে তারা বাধা দিয়ে রাখে। বিখ্যাত একটি কবিতা আছে কবি কামিনী রায়ের, পাছে লোকে কিছু বলে, করিতে পারিনে কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এই যে পাছে লোকে কিছু বলে,
এটি হচ্ছে ইনহিবিশনস, বাধা নিষেধ। একটা কথা যেটা আমি অন্তরে অনুভব করছি, হয়তো সেটি সত্য, সেটি আমি দাঁড়িয়ে সকলের সামনে বলতে পারছি না, পাছে লোকে কিছু বলে। শ্রী অরবিন্দ এই ইনহিবিশনকে, এই বাধা নিষেধকে বলেছেন গ্রে, গ্রে ভেইল। যেন আমাদের এই চামড়া একটা কাভারিং, আমাদের এই যে চামড়া, এটি একটি কাভারিং, এটি যেন গ্রে ভেইল, যেটি আমাদের অন্তরাত্মাকে সীমায়িত করে রেখেছে, হোল্ডিং ইট ব্যাক। অশ্বপতির ক্ষেত্রে এখন এই যে গ্রে ইনহিবিশনস, এই যে একেবারে যার ভেতর দিয়ে কিচ্ছু দেখা যায় না এরকম সব বাধা নিষেধ, এর পর্দা, সেগুলো ছিঁড়ে গেছে। এবং ওই যে হার্ড শাইনিং লিড ফর্মড বাই দ্য মাইন্ড, মাইন্ড যেন একটা দৃঢ় উজ্জ্বল ঢাকনার মতো। বলা হয়েছে, কবি বলছেন, দি ইন্টেলেক্টস হার্ড অ্যান্ড লাস্টারাস লিড, অর্থাৎ ইন্টেলেক্ট, তার ভেতরে যে বুদ্ধির দীপ্তি, সেই বুদ্ধির দীপ্তি এবং বুদ্ধির জোর, সেইগুলো দিয়ে মন যেন একটা ওপরের কাভার তৈরি করছে, সেইটি ভেঙে গেছে, ইজ ব্রোকেন। সেই কাভার ভেঙে গেছে এবং গ্রে ইনহিবিশনস ছিঁড়ে গেছে। আমরা উপনিষদে পেয়েছি সেই বিখ্যাত উক্তি যে হিরণ্ময়েণ পাত্রেণ সত্যস্য অপিহিতম মুখম তত্ত্ব পুষণ অপাবরণু সত্যধর্মায় দ্রষ্টায়ে। ঈশোপনিষদে রয়েছে, হিরণ্ময় পাত্রের দ্বারা আবৃত রয়েছে সত্য, সত্যকে রাখা আছে একটি হিরণ্ময় পাত্রের মধ্যে এবং তার মুখ ঢাকা রয়েছে। তত্ত্ব পুষণ অপাবরণু, হে পুষণ, পুষণ মানে বাইরের দিক থেকে সূর্য, আসলে যিনি আমাদের পোষণ করেন অর্থাৎ ভগবান। ভগবানের কাছে প্রার্থনা জানানো হচ্ছে, হে পুষণ তত্ত্ব অপাবরণু, তুমি সেই ঢাকনিকে অপাবরণু সরিয়ে দাও, সত্যধর্মায় দ্রষ্টায়ে, যাতে মানুষ অন্তরের সত্যকে দেখতে পান। তো সেই যে ট্রুথ আনপার্টিশন, বলা হয়েছে ট্রুথ আনপার্টিশন, সেইটি যেন দেখা গেল। কেন সেইটি কী করলো? ট্রুথ আনপার্টিশন, সেইটি প্রকাশিত হলো এবং সেটি পেল উদার আকাশ, ইমেন্স স্কাইরুম। রবীন্দ্রনাথের কথায়, উধাও আকাশ উদার ধরা, যেন বিরাট বিস্তৃতি পেল। অশ্বপতির ভেতরে সেই যেন জীবন্ত অভিজ্ঞতা যে সেখানে কোনো লিমিট নেই, অনন্তে প্রসারিত সত্যের যে দৃষ্টি, সেইটি তার উন্মুক্ত হয়েছে। এই যে অভিজ্ঞতা, এটি একটি অত্যন্ত জোরালো এবং সমস্ত কিছুকে ঢেকে দেওয়া অভিজ্ঞতা। এটি হচ্ছে সত্যিকারের অধ্যাত্ম অভিজ্ঞতা। যা কিছুর সঙ্গে এতদিন আমাদের পরিচয় ছিল, আমরা এতদিন যা কিছুর সঙ্গে পরিচিত ছিলুম, সে সমস্তই যেন আমাদের একটা ক্ষুদ্র কারাগারের মধ্যে বেঁধে রাখত। সে সব চলে গেছে। অ্যান এম্পিরিয়ান ভিশন, এম্পিরিয়ান হচ্ছে ওই স্বর্গের আকাশ। অশ্বপতি সেই শক্তি, সেই দৃষ্টি অর্জন করেছেন যাতে তিনি বাউন্ডলেস স্কাই অর্থাৎ অবাধ আকাশের সর্বত্র তিনি দেখতে পান। বাউন্ডেড মাইন্ড বিকেম আ বাউন্ডলেস লাইট, অর্থাৎ এই যে সীমায়িত মন, এটি যেন হয়ে গেল একটি সীমাহীন ঔজ্জ্বল্য আলো, কোনো লিমিট নেই। দ্য ফাইনাইট সেলফ মেটেড উইথ ইনফিনিটি। এই যে আইল্যান্ড ইগো জয়েন্ট দ্য কন্টিনেন্ট, আগে আমরা পড়েছি, অর্থাৎ আমাদের সেলফ, অন্তরাত্মা, সেটি যেন সীমায়িত সেলফ ছিল, ইগো তাকে এমনভাবে ঘিরে রেখেছিল, সেটি মিলিত হলো উইথ ইনফিনিটি, অনন্তের সঙ্গে সেটি মিলিত হলো। His march now soared into an eagle's flight. অশ্বপতির এই অগ্রগামিতা যেন একটি ইগলের
ওড়ার মতো বহুদূর পর্যন্ত এগিয়ে গেল। অশ্বপতি এগিয়ে চলেছেন তার এই হিউম্যান জার্নি, মানুষই অগ্রগামিতা, সেটি সব সীমাকে অতিক্রম করে এগিয়ে চলেছে। মানুষই যাত্রা শেষ হয়ে যেন একটা ইগলস ফ্লাইট। ইগল কথাটি বলা হলো কেন না, তাদের অত্যন্ত জোরালো শক্তিশালী দুটি ডানা আছে এবং সেই ডানার সাহায্যে তারা বহুদূর পর্যন্ত উড়ে যেতে পারে, বহুদূর পর্যন্ত দেখতে পায়, তারা অ্যাকিউটলি দেখতে পায়। এবং এমন কথাও বলা যায় যে ইগল, এমন কথাও বলা হয় আর কি আমাদের প্রাচীন গ্রিক সাহিত্যে, মানে গ্রিক প্রাচীন কাব্যে, যে সরাসরি সূর্যের দিকে সে দেখতে পায় এবং তার চোখ নষ্ট হয় না তাতে। এই যে আশ্চর্য শক্তি, একদিকে ঊর্ধ্বায়নের শক্তি, একদিকে দৃষ্টির প্রসারতা, এইগুলি যেন এক গ্রেট সোল, মহান অন্তরাত্মার প্রতীক। সেই গ্রেট সোল অর্জন করেছেন অশ্বপতি। তিনি তার অন্তরের যে সোল, সত্যিকারের দিব্যত্ব, সেটিকে পরিপ্রকাশিত অবস্থায় দেখেছেন। আউট অফ অ্যাপ্রেন্টিসশিপ টু ইগনোরেন্স, wisdom upraised him to her mastercraft and made him an archmason of the soul, a builder of the immortal secret house, an aspirant to supernal timelessness. মানুষই অস্তিত্ব, অশ্বপতি তো আসলে মানুষই অস্তিত্ব। তিনি যেন শিক্ষানবিশ হিসেবে, ইগনোরেন্স, অজ্ঞানতার কাছে শিক্ষানবিশ হিসেবে ছিলেন এতদিন। অ্যাপ্রেন্টিস টু দি ইগনোরেন্স, অ্যাপ্রেন্টিসশিপ টু ইগনোরেন্স, হি ওয়াজ অ্যান অ্যাপ্রেন্টিস অফ ইগনোরেন্স। এই অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ সাধারণত একজন ইয়াং পার্সন হন, অল্প বয়সী মানুষ, যিনি একটা দক্ষতা অর্জন করছেন। কিভাবে না, একজন দক্ষ কারুর সঙ্গে তাকে সহায়তাকারী হিসেবে থেকে থেকে তিনি সেটি অর্জন করছেন, অ্যাপ্রেন্টিসশিপ। অশ্বপতি এই অজ্ঞানতার সহকারী হিসেবে থেকে থেকে অজ্ঞানতার ট্রেনিং গ্রহণ করছিলেন। এতদিন অজ্ঞানতাই তাকে বেড়ে উঠতে সাহায্য করেছে। এখন তার ট্রেনার বদলে গেছে। তিনি এখন অ্যাপ্রেন্টিসশিপ নিয়েছেন কার কাছে? উইজডম, প্রজ্ঞার কাছে। সেই উইজডম বা প্রজ্ঞা তাকে অজ্ঞানতার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছে, রেইজেস হিম আপ, উদ্ধারিত করেছে তাকে, এবং তাকে তৈরি করেছে অত্যন্ত দক্ষ এক শিল্পী হিসেবে, অ্যান আর্চমেসন অফ দ্য সোল। আর্চমেসন মানে সিম্পল একজন বিল্ডার নন, মানে সামান্য একজন রাজমিস্ত্রি নন। তিনি হচ্ছেন অত্যন্ত দক্ষ একজন শিল্পী। অর্থাৎ এমনি সাধারণত বাড়িঘর তৈরির ক্ষেত্রে দেখা যেত আগে যে যখন কোনো একটি পিলারের ওপরে বিশেষ কাজ করতে হবে, তখন সেই পিলারটি যিনি তৈরি করলেন তিনি আর ওই কাজটি করেন না, ওই আর্চমেসন তিনি এসে তার উপরে সেই সূক্ষ্ম কারুকাজ করেন। এখনও আমাদের কলকাতায় এমন অনেক পুরনো পুরনো বাড়ি আছে যেখানে এই আর্চমেসনদের কাজ দেখতে পাওয়া যায়। হাইকোর্টের একেবারে রাস্তার দিকের যে বারান্দা, তার প্রত্যেকটি স্তম্ভের ওপরে যে সূক্ষ্ম কারুকাজ, সেগুলি সব ওই আর্চমেসনদের করা। আগেকার দিনে যখন হাইকোর্ট তৈরি হয়েছিল তখন সেই আর্চমেসনরা ওইগুলো করেছিলেন। তো এই আর্চমেসন হচ্ছেন সাধারণ রাজমিস্ত্রি গোছের নন, তারা হচ্ছেন স্কিল্ড মাস্টার মেসন। অশ্বপতি যেন তৈরি করছেন, কি তৈরি করছেন? দি ইমর্টালস সিক্রেট হাউস, আ বিল্ডার অফ দি ইমর্টাল সিক্রেট হাউস। তিনি যিনি অমর, সেই অমরত্বের গুপ্ত গৃহ নির্মাণ করছেন। আমরা প্রত্যেকেই সেই কাজে যুক্ত রয়েছি। আমাদের সহায়তা করতে হবে,
যাতে সেই অমরত্বের গুপ্ত কক্ষটি নির্মিত হতে পারে, যাতে দিব্য অস্তিত্ব তার মধ্যে প্রকাশিত হতে পারেন। এই অস্তিত্বের ভেতরেই, এই শরীরী অস্তিত্বের মধ্যেই অশ্বপতি হচ্ছেন অ্যান অ্যাসপিরেন্ট অফ দ্য সুপারনাল টাইমলেসনেস, অর্থাৎ টাইমলেসনেস, সেই পরাকালাতীত সেই অস্তিত্ব, সেই অবস্থার দিকে তার অভিপ্সা, অগ্রগামিতার অভিপ্সা। তিনি সেই দিকে এগিয়ে চলেছেন। তিনি এগিয়ে চলেছেন এই অভিপ্সা নিয়ে দিব্য অমরত্বের দিকে, যেটি হচ্ছে কাল এবং স্থানের সীমায়িত চেতনার অনেক বাইরে। ফ্রিডম অ্যান্ড এম্পায়ার called to him from on high, above mind's twilight and life's starlit night, there gleamed the dawn of a spiritual day. Freedom and empire, আমরা যদি বাংলা করি কি আসবে? স্বরাজ এবং সমাজ। এই যে দুটো লক্ষ্য, স্বরাজ মানে স্বরাজ্য এবং সাম্রাজ্য, এই দুটি হচ্ছে যোগের লক্ষ্য। স্বরাজ্য কথাটির অর্থ হচ্ছে সেলফ রুল, আত্মনিয়ন্ত্রণ, নিজেই নিজের নিয়ন্তা। যোগী তার নিজের সবটুকুর কন্ট্রোল নিজে, প্রকৃতির কোনো কন্ট্রোল সেখানে নেই। প্রকৃতির যে সমস্ত ইম্পালস মানে আবেগের জায়গা, সেগুলি সেখানে কিচ্ছু নেই। এবং যেহেতু যিনি যোগী তিনি একেবারে মুক্ত, সেই জন্যে তিনি নিজেই প্রকৃতিকে যেন রুল করতে পারেন, তার নিজের প্রকৃতিকে নিজেই তিনি নিয়মের মধ্যে আনতে পারেন। এই যে ভাস্ট এম্পায়ার, এই যে বিরাট সাম্রাজ্য, তাকে গাইড করবার ক্ষমতা তার নিজের আছে। এ হচ্ছে এক বিশাল পারঙ্গমতা, যা অশ্বপতিকে ক্রমশ ঊর্ধ্বের দিকে ডাকছে। মনের যে চেতনা, শ্রী অরবিন্দ যাকে বলেছেন টুয়াইলাইট, গোধূলি, সেখানে অর্ধেক আলো অর্ধেক অন্ধকার। জীবন হচ্ছে এই রকম একটি চেতনা, এই রকম একটি চেতনা জীবনের রয়েছে। কিন্তু জীবন হচ্ছে ডার্কার দেন টুয়াইলাইট, এটা অনেকটাই রাত্রির মতো। কয়েকটি তারা যেন ফুটে আছে একটু একটু আলো দেবার জন্যে, এরকম একটু একটু ইন্ডিকেশন দেবার জন্যে যে কোন দিকে যেতে হবে। কিন্তু সেই দিকে গিয়েও টুয়াইলাইট পর্যন্ত পৌঁছানো যাচ্ছে। তার ওপারে রাত্রিকে অতিক্রম করে যে নতুন উষা, একটা অধ্যাত্ম দিনের সূচনা যে ঘটাচ্ছে, একটা পূর্ণ চেতনার সূচনা যে ঘটাচ্ছে, সেই দিকে অশ্বপতি আহ্বান অনুভব করেছেন। যখন উষা ধীরে ধীরে আবির্ভূতা হতে আরম্ভ করেন, তখন অত্যন্ত নরম অপূর্ব সুন্দর এক আলো এই পৃথিবীতে আসে। এটি যেন একটা গ্লিম, যেটি ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠে যত সূর্য উঠতে থাকে। অশ্বপতি তার চেতনায় যেন সেই প্রথম গ্লিমকে, আলোর স্পর্শকে, প্রথম আলোর স্পর্শকে অনুভব করেছেন। সেই উষালোকের স্পর্শ, যা একটি অধ্যাত্ম দিবসের সূচনা ঘটাবে। অশ্বপতি সেইটি অনুভব করছেন তার চেতনায়, অর্থাৎ দ্য ডন অফ আ স্পিরিচুয়াল ডে। আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।